বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। এসএসসি থেকে প্রাথমিক সর্বেও ক্ষেত্রে উঠছে দুর্নীতির অভিযোগ। আদালতে চলছে মামলা, রাস্তায় চলছে চাকরি প্রার্থীদের আন্দোলন। অভিযোগ, যোগ্যদের চাকরি না দিয়ে তা বিক্রি করা হয়েছে অযোগ্যদের। গোটা ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন। সেক্ষেত্রে শিক্ষক নিয়োগ নিয়ে যখন রাজ্য জুড়ে এত হইচই, ঠিক সেই সময় সামনে এলো এক চাঞ্চল্যকর খবর। প্রাথমিকে চাকরি পেলেন ৬২ জন। এছাড়াও এমন আরও 4 জন চাকরি পেয়েছেন যাদের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। ঘটনাটি হুগলি জেলার। ঘটনা রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যের শিক্ষক মহলে। যদিও এখনও মুখে কুলু পেটে রয়েছে হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে একজন অচিন্ত আদক। তিনি বলেন, আমরা 83 সাল থেকে কেস করছি, হাইকোর্টে দ্বারস্থ হয়েছি। তখন বামফ্রন্ট সরকার ছিল, চাকরি দেয়নি, তৃণমূল সরকারও দেয়নি। গত বছর 20 ডিসেম্বর রায় হয়, আমরা 66 জন ছিলাম। সেই সময় বামফ্রন্ট সরকার, তৃণমূল সরকার কেউই রায় মানেনি। জানুয়ারি মাসে নিয়োগপত্র পেলাম, স্কুলে জয়েন করার জন্য বলল। সেই জন্য এসআই অফিসে এসেছি। 71 বছর বয়স হয়েছে, কি করে দিল জানি না। আমার ক্ষতিপূরণ চেয়েছিলাম। হাইকোর্ট বলেছিল কমপক্ষে 26 বছর ধরে লড়াই করছে, এদের একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। অচিন্ত আদক আরও বললেন, কি করে চাকরি করব, আমাদের তো 70-71 পেরিয়ে গিয়েছে, অবসর তো 60 বছরে, আমরা কি করে 60-এর ঊর্ধ্বে চাকরি। এদিকে এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জেলা তথা গোটা রাজ্যের শিক্ষা মহলে। যদিও এই বিষয়ে হুগলি এখনই কোনো মন্তব্য করতে চাননি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন শিল্পা নন্দী। প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, 2023 সালের 20 ডিসেম্বর হাইকোর্ট রায় দেয় এই প্রার্থীদের নিয়োগপত্র দিতে হবে। সেই মতো 66 জনের নিয়োগপত্র তৈরি করা হয়। আদালতের নির্দেশ মতোই নিয়োগ করা হয়েছে বলে দাবি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে। আমি আবার আদালতের দ্বারস্থ হব এবং সুপ্রিম কোর্টে যাব, হাইকোর্টে যাব। লড়বেন? হ্যাঁ, লড়ব। এই অচিন্ত আদক আপনার কে হয়? দেওর, সেজো দেওর। আচ্ছা, এই এত বছর পর চাকরি পেল, এতে আপনার কি আনন্দ হচ্ছে? আনন্দ হচ্ছে ঠিকই, কিন্তু এটা কি আর কাজে লাগবে? কাজে লাগবে না, ওটাই চিন্তা। তার মানে নিয়োগের পত্র পেয়েও আপনারা খুশি না? তার জন্য কি কি চাইছেন সরকারের কাছ থেকে? কি চাইছেন? কিছু টাকা ওরা যেটা বলছে যে আমরা পেনশনের দাবি করব, সেইটাই হলে ভালো হয় ওদের। আরেকজন তো এই লড়াইয়ে সামিল ছিলেন, তিনি মারা গেলেন। সেটা ছোট দাও। আর লড়াই করতে করতে মারা গেলেন। হ্যাঁ, লড়াই করতে করতে একটা দুঃখের। হ্যাঁ, দুঃখ তো বটে। আচ্ছা, আপনার নাম? আমার নাম জয়ন্তী আদক। দাদা, এই লড়াই কি আপনিও ছিলেন? হ্যাঁ, আমিও লড়াইটা ফার্স্ট কেসটা আমিই করি 2000 সালে। আচ্ছা, 2000 সালে? হ্যাঁ, 2000 সালে। সেই থেকে এই লড়াই আপনি সামিল আছেন? হ্যাঁ, কত বছর ধরে এই লড়াইটা করছেন? 40 বছর ধরে করছি, কারণ 83 সালে প্রথম কেসটা ফাইল করি, তো সেই থেকেই 83 সালে কেস করে 84 সালে আমাদের পক্ষে খুব ভালো অর্ডার হয়। যে অর্ডারে আপনার বলেছিল যে 60% টেন্ট এবং 40% নন টেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, কিন্তু সেটাও ওরা দেয়নি আমাদের। সব নন টেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়ে সব কোটাটা ফিল আপ করেছিল। 2600 কতজন অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল সেই সময়? 2100 কত অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, তাদের আমরা রেশিও করে দেখেছি, আমাদের খুব সীমিত সংখ্যক, 10%ও আমাদের দেয়নি। তো যারা এই লড়াইয়ে সামিল ছিল তাদেরকে দেয়া হয় না 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 10%ও দেয়নি? না, 10%ও তাদের মধ্যে পাইনি আমরা। তারপরে আপনার সেই লড়াই আবার কি? সেই লড়াই চালিয়ে গেলাম পরপর দিয়ে। তারপর বিভিন্ন সময় হাইকোর্টে অর্ডার হয়েছে, হাইকোর্টের অর্ডার ওরা মানিনি বলে আমরা সুপ্রিম কোর্ট গেছি। সুপ্রিম কোর্ট গাইডলাইন দিয়ে এখানে পাঠিয়েছে, দিয়ে আবার রিসিভার নিয়োগ করেছে। রিসিভার নিয়োগের রিপোর্টটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, কি অন্যায়ভাবে আমাদের প্রতি দুর্ব্যবহার করেছে ওরা। তোমার যে ইন্টারভিউ মানে তখনকার বোর্ড, আমি স্কুল বোর্ডের কথাই বলবো, স্কুল বোর্ডই তখন দিয়ে আমি যে 2 নম্বর পেয়েছে তাকে 10 নম্বর দিয়েছে, আর আমাদের ক্ষেত্রে 2, 1 করে সব ইন্টারভিউতে নাম্বার দিয়েছে, জানেন? এই সব রিসিভারে অর্ডারে এগুলো সব উল্লেখ করা আছে। আচ্ছা, তারপর কি করলেন? দিয়ে তারপর আমরা রিসিভার অর্ডার মানলো না, দিয়ে আমি তো ওটা 97 সালে কথা বলছি। তারপর ওরা যখন মানলো না, আমরা কনডেম করেছিলাম। সেই কনডেমটে ওরা গিয়ে অ্যাপোলজি চেয়ে নিল যে হ্যাঁ আমি ওই করবো, দিয়ে তাতেও ওরা অ্যাপয়েন্টমেন্ট। তখন অমিয় মৈত্র ছিলেন আমাদের হুগলি জেলার চেয়ারম্যান, উনি গিয়ে কোর্টে দাঁড়িয়ে অ্যাপোলজি চাইলেন যে হ্যাঁ আমার এটা অন্যায় হয়ে গেছে,
হ্যাঁ আমি দিয়ে দেবো বলে সেটা মেনেও উনি কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেননি। তখন আমি বাধ্য হয়ে আবার 2000 সালে আমি জেদ ধরে 2000 সালে কিছু ছেলেকে নিয়ে 51টা ছেলেকে নিয়ে কেসটা ফাইল করি। সেই কেসটার এই রায় এখন পেলাম। আপনি কি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন? হ্যাঁ পেয়েছি আমি। আপনি কি জয়েন হ্যাঁ করেছেন? জয়েন গতকাল জয়েন করেছেন? হ্যাঁ গতকালই জয়েন করেছি। এসআই সাহেব ছিলেন না, আজকে আমাকে দেখা করতে বলেছে 3:30টার সময়। এসআই আমাকে ফোন করেছিলেন, চেয়ারম্যানও ফোন করেছিলেন যে কালীবাবু আপনি ইমিডিয়েট জয়েন হয়ে যান। কেন ওরা তাড়াতাড়ি করছে আমি জানি না। আমি কাল সিনিয়রকে ফোন করেছিলাম, বললো তোমরা যে বাঁশটা দিয়ে রেখেছো কনডেমটে সেইটাই ওরা ভয় খাচ্ছে, হয়তো পানিশমেন্ট হয়ে যাবে ওদের। এই ভয়েতে ওরা কোর্টকে জানিয়ে দেবে যে আমি আপনাদের অর্ডার ক্যারি করেছি। আচ্ছা, ওই জন্যই ওরা এত তাড়াহুড়ো করছে, জয়েনিং লেটারগুলো পাঠিয়ে দেবে। আপনি কি কাজ করবেন, চাকরিটা করবেন? হ্যাঁ নিশ্চয়ই করবো, কেন আমরা তো ওই শিক্ষকতা করার জন্যই তো আমরা ভর্তি নিয়েই তো আমরা বন্ড দিয়েছিলাম গভর্নমেন্টকে। এই বয়সে এসে আপনি চাকরিটা করতে চাইছেন? না করবো না কেন, নিশ্চয়ই করবো। যদি আমাদের স্কুলে যেতে দেয় আমরা নিশ্চয়ই করব। আপনার কত বছর বয়স? আমার এখন বর্তমান বয়স 67+। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম কালীধন ব্যানার্জি। নিয়োগ হয়েছে তাদের যে 60 লোকেদের চিঠি দেওয়া হয়েছে এবং যারা মারা গেছে এমন প্রার্থীদেরও নিয়োগের পত্র পাঠানো হয়েছে। এই যে ব্যাপক দুর্নীতির, এই দুর্নীতির প্রসঙ্গে আপনারা কী করবেন? এই বিষয়ে আজকে আমি গতকাল থেকেই আমি ঊর্ধ্বতন আধিকারিকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তো তাদের সাথে কোনো রকমের সৌজন্য সাক্ষাৎ করতে পারিনি এখনও পর্যন্ত। আজকেও আমি এসেছিলাম একই কারণে, যে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব যে পরবর্তী পদক্ষেপ আমাদের সাংগঠনিক পক্ষ থেকে কী কী করা যায়। তো একটা অদ্ভুত পরিস্থিতি, যেখানে সারা রাজ্য জুড়ে শিক্ষায় দুর্নীতি এবং শিক্ষাক্ষেত্রে নানা রকমভাবে নিয়োগ এবং তারপরে একটা এই ধরনের অভাবনীয় যে পরিস্থিতি, যে 60-এর ঊর্ধ্ব, যেখানে 60 বছরে মানুষ রিটায়ার্ড করে, সেখানে 60 বছরের ঊর্ধ্বে সেখানে চাকরি পাচ্ছে। তো এমত অবস্থায় আমরা ডিআইয়ের সাথে এবং যিনি এখানে ডিপিএসসির চেয়ারম্যান প্রাথমিক বোর্ডের, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তিনি কোনোভাবে যোগাযোগ করতে পারেনি, তারা আউট অফ স্টেশন বলছেন। পরবর্তী পদক্ষেপ আপনার কী নেবেন? ওই প্রার্থীদের সাথে যোগাযোগ করেছিলেন কারোর সাথে? যাদের বাড়ি চিঠি গেছে বা নিয়োগ করতে 60 না, এটা তো আমরা গতকালই জেনেছি এবং আমরা যোগাযোগের মাধ্যমে আমাদের যারা পান্ডুয়া জোনে যারা দায়িত্বে আছে, যেসব শিক্ষক শিক্ষিকারা, তারা অলরেডি তাদের সাথে কন্ট্যাক্টে আছে এবং ইতিমধ্যেই তারা বিভিন্ন জায়গায় আমাদের আজকে রাতেও এই নিয়ে আমরা কর্মসূচি নিয়ে, আগামী কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা চাইছি এর একটা সমাধান, বিকল্প ব্যবস্থা করা, যাতে যেসব শিক্ষক শিক্ষিকারা 60-এর ঊর্ধ্বে তো চাকরি করতে পারবে না, তাদের অন্তত বিকল্প সংস্থান বা ডাই হার্নেসে যারা মারা গেছে তাদের ডাই হার্নেসে চাকরির ব্যবস্থা করা এবং পেনশন থেকে শুরু করে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো, সেই সব সুযোগ সুবিধা যাতে পাওয়া যায়, সেই নিয়ে আমরা আগামী দিন কীভাবে কী করা যায় সেটা নিয়ে আমরা একটা বৃহত্তর আন্দোলনের পথে যাব। আপনার নাম? বিশ্বনাথ দাস, শিক্ষক সংগঠনের কনভেনার, বিজেপি টিচার্স। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না,
তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.